সাতটা জিনিস আছে কিনা, right? So diet over here said in nutrition, diet is the sum of the food consumed by a person or other organism. The word diet often implies the use of a specific intake of nutrition for health or weight management. In another word, the food an animal eats every day is called diet. Our food যাই খাচ্ছি না কেন, all are diet. Got my point? But can you hear me? Yes, sir. আচ্ছা, না বুঝলে জিজ্ঞেস করবা। সো আমরা এভরিডে যাই খাচ্ছি সব all are diet, but the thing is আমার ডায়েটের মধ্যে ব্যালেন্স আছে কিনা। এরকম ব্যালেন্স, এই যে এখানে তোমার যে নিউট্রিয়েন্টস 7 টাইপস অফ নিউট্রিয়েন্টস এর কথা বলা হয়েছে, কার্বোহাইড্রেটস, লিপিডস, প্রোটিনস, ভিটামিনস, মিনারেলস, ফাইবার এন্ড ওয়াটার, এই 7টা জিনিস এই ফুডের মধ্যে আছে কিনা। এখন একটা লোক এখানে খাচ্ছে, তুমি দেখতেছো, সে থিঙ্ক করতেছে ডায়েট আবার কি জিনিস, খাবার দরকার খাও। বাট মাই পয়েন্ট, দ্য পয়েন্ট ইজ Yes. এই ডায়েটটা যদি তুমি না মেনটেন করো, একটা সার্টেন টাইমে যে তুমি ইউ ফিল দেয়ার ইজ এ লস অফ প্রবলেমস ইন ইয়োর বডি, এই জিনিসটা করা যাবে না। বাট মাই পয়েন্ট। Yes, sir. নেক্সট আমরা দেখলাম যে ডায়েট যদি করি তাহলে আমার ব্যালেন্স ডায়েট হচ্ছে কিনা। সো ডেফিনেশন ওয়াইজ আমাকে এভাবে চিন্তা করতে হবে যে আ ডায়েট হুইচ কন্টেইনস অল দিস নিউট্রিয়েন্টস, কি কি নিউট্রিয়েন্টস, কার্বোহাইড্রেটস, লিপিডস, proteins, vitamins, minerals, water, fiber, এই জিনিসগুলো আছে কিনা ইন দ্য কারেক্ট অ্যামাউন্টস অফ প্রপোর্শন থাকতে হবে। যে আমার কার্বোহাইড্রেট খেতে হবে 1%, লিপিড খেতে হবে 1%, প্রোটিন খেতে হবে ধরো 70%। গট মাই পয়েন্ট? প্রপোর্শন তোমাকে Yes. ফুলফিল করতে হবে 100% এর মধ্যে। এই প্রপোর্শনটা যদি থাকে, দেন দিস ইজ নোন অ্যাজ ব্যালেন্স ডায়েট। A balanced diet কি করে actually basically? Balanced diet provides us the right amount of energy, আমাদেরকে প্রপার এনার্জি দেয়। তুমি একটা জিনিস চিন্তা করো যে সামটাইমস আমাদের এরকম হয়, এটা বেসিক্যালি যারা কার্বোহাইড্রেট প্রোডাক্ট বেশি খায় বা ইনটেক করে, তারা চিন্তা করে যে আমি কার্বোহাইড্রেট খাচ্ছি তারপর আমার অনেক খিদা লাগে। দ্য থিং ইজ, তুমি যে কার্বোহাইড্রেট দিয়ে খাবারগুলো খাচ্ছ বা লিপিড জাতীয় খাবারগুলো খাচ্ছ, তোমার প্রপার ইয়া আছে কিনা, মানে আদার প্রোটিনস বা ভিটামিনস এই ধরনের সব নিউট্রিয়েন্টস গুলো আছে কিনা। যদি না থাকে তাহলে তোমাকে বুঝতে হবে সামওয়্যার ইজ রং। কারণ তোমার বেশি বেশি খাবার তুমি যাই খাচ্ছ, এখানে কোনো ব্যালেন্স নাই। বাট মাই পয়েন্ট, দ্যাটস ওয়াই ইউ ফিল হাংরি এভরি টাইম। বুঝতে পেরেছি? সো Yes, আমাকে আমাকে যেটা করতে হবে যে আমি যখন খাবারগুলা খাবো, আমাকে অবশ্যই ব্যালেন্স ওয়েতে খেতে হবে। যে আমার অল্প খাবো, বাট উই হ্যাভ টু টেক দ্যাট টাইপ অফ ফুড যেটার মধ্যে আমার 7 নিউট্রিয়েন্টস ইজ ইনক্লুডেড। এন্ড এটাতে কি হবে, আমার হাংরিনেসটা কম থাকবে। ঠিক আছে? সো আমি যদি এভাবে চিন্তা করি যে আমি নাট খাবো, ধরো আমি আমার আমি 3 বেলা খাই, এখন আমি চিন্তা করলাম যে আজকে সকালে আমি ব্রেকফাস্ট করব, সাপোজ আমি অনলি এগ, ব্রেড এন্ড জুস, ফাইন। দুপুরে কি খাবো? দুপুরে আমি চিন্তা করলাম ঠিক আছে আমি কার্বোহাইড্রেট কিছু খাবার খেতে পারি, তাহলে রাইস আইটেম খেতে পারলাম, বা রাইসের সাথে আমি তোমার মিট বা ফিশ অ্যাড করলাম, ফাইন। রাতের বেলা চিন্তা করলাম না আমি বেশি খাবার খাবো না, বা আমি হালকা খাবার খাবো। ধরো তুমি একটা চিন্তা করলা যে আমি এখানে ফ্রুটস বা ভেজিটেবলস আইটেমস, তো তুমি চিন্তা করলাম স্যুপ খাই, স্যুপ, ভেজিটেবল স্যুপ খাই। তো ভেজিটেবল স্যুপ দিয়ে তুমি কিন্তু তোমার মিনারেলস, প্রোটিনস, ভাইটামিনস, এভরিথিং ইজ জাস্ট কভার দ্যাট। বাট মাই পয়েন্ট, তাহলে তোমাকে এই 24 ঘন্টার মধ্যে তুমি কি একটা ব্যালেন্সের মধ্যে ছিল। তারপরে রেগুলার তোমাকে ওয়াটার তো খেতেই হবে। অ্যাজ আই সেড দ্যাট ফার্স্ট টাইম, যে আমাদের এভরিডে মানে যদি মেল হয় 3 লিটার্স খেতে হবে, যদি ফিমেল হয় 2 to 2.5 লিটার খেতে হবে ওয়াটার এভরিডে। সো এই ধরনের যদি আমরা মেনটেন করি তাহলে আমাদের হেলদিনেসটা থাকবে। So here say the energy we use each day comes from food we eat, but if we eat too much, some of the extra will probably be stored as a fat. এখন তুমি
তোমাকে যেটা একটু আগে এক্সাম্পল দিচ্ছিলাম যে আমি কার্বোহাইড্রেট খাওয়ার পরে আমার একটু পর পরই খালি হাংরিনেস মানে ফিল হাংরি, মানে হোয়াই? বিকজ তোমার প্রপার এনজাইমস গুলা কাজ করতেছে না। তুমি কার্বোহাইড্রেট খাচ্ছ, কার্বোহাইড্রেটস এনজাইম কাজ করতেছে এখানে। তুমি লিপিড খাচ্ছ, লিপেজ এনজাইম গুলো কাজ করতেছে। বাট হোয়াট অ্যাবাউট আদার অ্যামিলেজ এনজাইম, তারপরে ট্রিপসিন এনজাইম, হোয়াট অ্যাবাউট দ্য আদার সাপোজ পেপসিন? মানে কনসার্ন ইজ যে আমার আদার এনজাইম গুলা ঠিক মতো কাজ করতেছে কিনা। যদি আমি ওই টাইপের, যেমন প্রোটিন যদি আমি না খাই, তাহলে আমার কোন ফুডে যদি প্রোটিন না থাকে, প্রোটিন কি করবে? প্রোটিন তো মানে লেজিনেস, মানে লেজি ভাবে বসে থাকবে। এই এনজাইম তো তাহলে কাজ করতেছে না। তাহলে এটা মনে হচ্ছে যে আই এম ফিলিং হাংরি অল টাইম, আমাকে একটু একটু পর পর আমার খিদা লাগতেছে। তুমি কিন্তু মাঝে মধ্যে এবার ফিল করতেই পারো, এটা হয় মাঝে মধ্যে। জি স্যার, স্যার। এখন তোমাকে বুঝতে হবে যে আমি খাবারের মধ্যে এই ধরনের জিনিসগুলো আছে কিনা, 7 টাইপস অফ নিউট্রিয়েন্টস আছে কিনা, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। তারপর বলেছে ইউ শুড রিমেম্বার দ্যাট 1 গ্রাম অফ ফ্যাট কন্টেইনস অ্যাবাউট টুয়াইস অ্যাজ মাচ এনার্জি অ্যাজ 1 গ্রাম অফ প্রোটিন অর কার্বোহাইড্রেট। তাহলে 1 গ্রাম ফ্যাট যদি আমি খাই, ফ্যাট আইটেম যদি খাই, ইট কন্টেইনস টুয়াইস অ্যাজ মাচ এনার্জি। মানে ধরো কেউ একজন মিট খেলো, মিটের মধ্যে প্রচুর ডাবল এনার্জি আছে, এখন মিটের সাথে আরো কিছু অ্যাড করা হলো, ও মাই গড। তো একটা জিনিস ধরো, তোমার একটা কনসার্ন হচ্ছে তোমার বডিতে অ্যাটলিস্ট লাগবে ধরো 10% এনার্জি লাগবে। তুমি 5 ধরো তুমি 1 গ্রাম ফ্যাটের সাথে ধরো আমি ধরে নিলাম এখানে 2% আছে, তাহলে তুমি 5 গ্রাম যদি ফ্যাট খাও তাহলে 10% কিন্তু তুমি কভার করে ফেলেছো। ঠিক আছে, তোমার কিন্তু এনার্জি কিন্তু এসে পড়েছে। কিন্তু তুমি চিন্তা করো না আমি আরো 10%-এর সাথে আমি মিট খেলাম, তো আমি একটু অন্য জিনিস খাই, তখন দেখা গেল যে তুমি আরো গ্রাম অ্যাড করলা ফুডের সাথে। মিটের সাথে তুমি দেখা গেল তুমি কিছু ফ্রেঞ্চ ফ্রাইস ইউজ করলা, তারপরে তুমি চিন্তা করলা যে আমি পেপসি ডায়েট ইউজ করি, হ্যাঁ, তুমি ডায়েট ফিজি ড্রিঙ্ক খেলা। বাট দ্য থিং ইজ এনার্জি কিন্তু ডাবল হয়ে যাচ্ছে, ওভার এনার্জি হয়ে যাচ্ছে কিন্তু। গট মাই পয়েন্ট? সো এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে। তারপরে বলেছে দ্যাট ইজ ওয়াই ফ্রাইড ফুডস শুড বি অ্যাভয়েড ইফ উই ওয়ারিড অ্যাবাউট পুটিং অন ওয়েট। তাহলে এই জিনিসগুলো কি হবে, কনভার্ট হয়ে তোমাকে ওয়েট এনার্জি মানে ওয়েটটা বাড়িয়ে দেবে। বুঝতে পেরেছি? তাহলে আমার বয়স অনুযায়ী, যেমন ডক্টররা কিন্তু একটা সাজেস্ট করে যে তোমার এইজ যতটুকু আছে এই এইজ অনুযায়ী তোমাকে ওয়েটটাকে লিমিটেশন রাখতে হবে। ধরো আমার যদি বয়স, যদি ধরো আই এম সাপোজ আই এম গিভেন মাই এক্সাম্পল, সাপোজ আই এম 30 ইয়ার্স। 30 ইয়ার্স এর ওজন তোমার ধরো আমার এখানে বলছে, ডাক্তার বলছে আপনি 65 থাকতে হবে। বাট আমার 30 ইয়ার্স এর মধ্যে আমি 65 আছি? নট অ্যাট অল। আমি তো মনে কর খাবার দেখলে আমি মানে ফুডি পার্সন তারা কি করে যে খাবার দেখলেই বসে যায়, যখন তখন খাবার খায়। বাট মাই পয়েন্ট, অ্যাজ দ্য রিজন Yes. বিহাইন্ড তার ওয়েট কিন্তু বাড়তেছে, এনার্জি যা ইউজ করতেছে, বাট এনার্জি কিন্তু ফুলফিল ইউজ করছে না, কারণ তার অ্যাক্টিভিটি কম। এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে। So no matter what we like to eat, the 7 types of nutrients must be included. যাই খাবার খাই আমাকে এই 7টা আইটেম বা 7 নিউট্রিয়েন্টস আমাকে রাখতেই হবে। আচ্ছা, তারপর আমরা ডিসকাস করেছিলাম কার্বোহাইড্রেটস। কার্বোহাইড্রেটস হচ্ছে ইট ইজ দ্য বডিজ মেইন ফুয়েল ফর সাপ্লাইং সেলস উইথ এনার্জি। তাহলে আমি কার্বোহাইড্রেট খেলে আমার বেসিক্যালি কার্বোহাইড্রেট জিরো করা যাবে না। তুমি কার্বোহাইড্রেট খাবার খাবা, বাট নট সো মাচ এটা আমাকে ফ্যাট কনভার্ট করে দিবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তাহলে কার্বোহাইড্রেট বেসিক্যালি এটা বডিজ ফুয়েল, মানে আমি যখন গাড়ি চালাবো আমাকে কি করতে হবে, আমার পেট্রোল লাগবে, আমার ডিজেল লাগবে, আমার তেল লাগবে, রাইট, ফুয়েল লাগবে। আমার রান করার জন্য, আমার বডি রান করার জন্য আমার কার্বোহাইড্রেট লাগবে, বাট নট সো মাচ যেটা আমাকে ফ্যাট কনভার্ট করে দিবে। গট মাই পয়েন্ট? Yes, sir. আচ্ছা, তারপরে বলেছে ইট অনলি মেক্স আপ অ্যাবাউট 1%। দেখছো এখানে কিন্তু বলে দিয়েছে 1%। তোমার বডি যাই এখন ওজন আছে এটা 1% অনলি থাকতে হবে, এর থেকে বেশি করা যাবে না। যদি করো তাহলে ইট টার্নস ইনটু কনভার্ট ইনটু ফ্যাট। Glucose and other sugars belongs to one group of carbohydrates in
fact it is not from sugar but from starch. আচ্ছা, এখন আমি তোমাকে এক্সাম্পল যদি দেই, I'm just asking the example. Suppose if I say the sugar, from which food we get sugar? So which food we get sugar? Cake, হ্যাঁ, cake, chocolate. ওকে। আমি যদি ন্যাচারাল সুগার চাই, ন্যাচারাল সুগার কোথায় পাবো? Sugar cane, সুগার কেন, ওকে। আর স্টার্চ? starch, rice, bread, রাইট। সো এখানে beans. পটেটো এক্সাম্পল দেওয়া আছে। স্টার্চ ইজ ফাউন্ড ইন স্টোরেজ অফ কার্বোহাইড্রেট ইন মেনি প্ল্যান্টস। প্ল্যান্টস এর মধ্যে পাবা such as potato, rice, wheat and so on. আরো অনেক কিছু আছে, ঠিক আছে। তারপর এখানে কার্বোহাইড্রেট কিছু লিস্ট দেখেছিলাম, কি কি আছে এখানে। এখানে আছে গ্রেইনস, লিফি গ্রিনস, লেগিউমস, লেন্টিনস, ওটস, পাস্তা, পিনাটস, পিয়ার্স, পপকর্ন, পটেটোস, রাইস, সিডস। আর স্টার্চি টাইপের যেগুলা, স্টার্চি ভেজিটেবলস সাচ এস কর্ন, পিস, পটেটোস, পাম্পকিন, স্কোয়াশ, sweet potatoes, bread, whole grain cereal. So these are the whole examples giving you for your carbohydrates. প্রত্যেকটা খাবারই কিন্তু আমরা এভরিডে ডাবল ডাবল খাই, বলো কেমনে? ধরো ডাক্তার বলেছে যে আপনি রাতে একটা করে রুটি খাবে, ও মাই গড, তুমি সারাদিনে রুটি খেতে বলছে, ভালো কথা, তুমি ডাক্তার সাজেশন রাতে বেলা রুটি খেলা, কিন্তু দিনের বেলা কি করতেছো? দিনের বেলা তো তুমি কার্বোহাইড্রেট খাচ্ছ, কিন্তু দিনের বেলা কিন্তু তুমি ভেজিটেবল খেতে পারতাম। গট মাই পয়েন্ট? তো এট দ্য রাইট মোমেন্ট কি হচ্ছে যে আমি আমার রাইট টাইমের মধ্যে, আমি 24 আওয়ার্স এর মধ্যে আমি ডাবল ডাবল কার্বোহাইড্রেট খাচ্ছি। গট মাই পয়েন্ট? Yes, sir. নেক্সট, আচ্ছা, লিপিডস কে আমরা ডিসকাস করেছিলাম না? ট্রু কার্বোহাইড্রেট পর্যন্ত ছিল মনে হয়। না, এটা করা হয়েছিল স্যার। লিপিডস তো করা হয়েছিল। Yes, sir. ওকে। সো এখানে যেটা হচ্ছে যে বলা হয়েছে লিপিডস, ফ্যাটস এন্ড অয়েলস, আমরা ডিসকাস করেছিলাম যে লিপিডস যদি সলিড ফর্মে থাকে তাহলে এটা ফ্যাট, আর যদি লিকুইড ফর্মে থাকে এটা হলে অয়েল, এটা ডিসকাস করেছিলাম। তারপরে লিপিডস আর মলিকিউলস দ্যাট কন্টেইন হাইড্রোকার্বন, ঠিক আছে, হাইড্রোজেন এবং কার্বন দুইটা আছে। এন্ড ফাংশন অফ লিভিং সেলস, এবং এটা ফাংশন কোথায়? ফাংশন হচ্ছে লিভিং সেলস, ডেড সেলের না কিন্তু, লিভিং সেলের, এটা কিন্তু মনে রাখতে হবে। এক্সাম্পল হচ্ছে লিপিডস ইনক্লুড ফ্যাটস, অয়েলস, ওয়াক্সেস, certain vitamins such as A, D, vitamin A, vitamin D, vitamin E, vitamin K. Because তোমাকে একটা জিনিস বলে রাখি, এই যখন আমাদের ফ্যাট সাবস্টেন্স গুলা হয়, হ্যাঁ, লিপিড ফ্যাট, এই ভিটামিনস গুলো এখানে অ্যাবজর্ব করে, স্টোর থাকে বেসিক্যালি। এই ভিটামিন এ বা ভিটামিন কে বা ভিটামিন ই বা ডি, এগুলা কিন্তু ফ্যাট সলিউবেল, হ্যাঁ, এগুলা কিন্তু তোমার ফ্যাট সাবস্টেন্সের মধ্যে এগুলা স্টোর হয়ে থাকে, যখন যেখানে দরকার সেখানে এটা টাইম টু টাইম এটা ইউজ হয়, রিইউজ হয়। বুঝতে পেরেছি? Yes, sir. তারপরে বলেছে হরমোনস, লিপিডস মেক আপ, এই যেখানে বলেছে লিপিডস মেক আপ অ্যাবাউট 10%, তোমার ওজন যত কেজি হবে তার 10% তোমাকে লিপিডস বডিতে থাকতে হবে। এখন তুমি যদি চিন্তা করো, স্যার আমি তো আছি ধরো 100 কেজি, তাহলে আমি 100 কেজি যদি হই তাহলে 10% কত হয়? 10 কেজি। নো, তোমাকে ডক্টর সাজেশন ওয়াইজ, তোমাকে যদি তুমি চিন্তা করো যে এইজ ওয়াইজ আমাকে কি করতে হবে, ধরো আমার ওয়েজ হচ্ছে 30, আমার এইজ বলেছে 30-র মধ্যে তোমাকে 65 ওজন থাকতে হবে, ভালো কথা, 65 কেজি। 65 কেজির মধ্যে তোমাকে বলেছে 10%, তাহলে 65 কেজির মধ্যে 10% করো, কত হয় দেখো তো ক্যালকুলেশন করে। কত আসছে? স্যার কতটা বলেছেন? 65 কেজি, 65 কেজি। 65 কেজিতে 10% থাকতে হবে লিপিড। 6.5%. 6.5%, 6.5%, 6.5% না 6.5 কেজি,
6 কেজি না, ওটা 10% করলে তোমার 6.5 কেজি লিপিড বডি থাকতে পারলে হইলো, আর সমস্যা নেই। Hello. হ্যাঁ, তুমি কথা বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, ইট ইজ ইজিলি স্টোরড ইন দ্য বডি। এখন তুমি চিন্তা করো, এই যে এখানে ফুড যেগুলো আছে, যেমন ফ্রেঞ্চ ফ্রাইস। ফ্রেঞ্চ ফ্রাইসটা এটা এমন একটা ফরম্যাটে যে পটেটো ইটসেলফ ইজ এ স্টার্চ, তুমি যেটা মধ্যে ভাজতেছো ইজ এ লিকুইড ফরম্যাট, এবং আফটার ফ্রাইস যখন এটা খেলা, এটা কিন্তু ডাবল হয়ে গেল কিন্তু, বাট এটা কিন্তু আমাদের মজা লাগে। সো এই লিপিডস ইজ স্টোর ইজিলি ইন দ্য বডি। এবং আরেকটা জিনিস বলে রাখি, তুমি যখন এক্সারসাইজ শুরু করবা, এটা কিন্তু ইজিলি কিন্তু ব্রেকডাউন করে, জানো? তাহলে তুমি যেভাবে ইজিলি গ্যাদার করবা, ওটা কিন্তু ইজিলি কিন্তু কি করবে, রিমুভ করতে পারবা ফ্রম দ্য বডি। আচ্ছা। আরেকটা জিনিস খেয়াল রাখবা, যে জিনিসটা কঠিন, মানে এটা একটা মানে ওয়ান টাইপস অফ ট্রুথফুলনেস, যে তুমি যে জিনিসটা কঠিন দেখবা, ওই জিনিসটা ধরো এরকম সিচুয়েশন এরকম যে তুমি যে কাজটা অতি দেরিতে করতে পারবা, ওই জিনিসটা কিন্তু অতি আহ, মানে লাস্টিংটা পার্মানেন্টটা অনেক বেশি থাকে। ঠিক আছে? তুমি যেটা আচ্ছা। ইজিলি পেয়ে যাচ্ছ, ওটা কিন্তু ইজিলি কিন্তু লস হওয়ার চান্সেস বেশি থাকে। আচ্ছা। ঠিক আছে? সো দিস ইজ দ্য ওয়ান অফ দ্য কন্ডিশন অফ দ্য লাইফ টাইম। আমার ফোন। হ্যাঁ। And হুম? sorry, sir, nothing about it. ওকে, নেক্সট বলেছে ফ্যাটস আর এ স্টোরড ফর্ম অফ এনার্জি। ওকে, ফ্যাট হচ্ছে ওয়ান অফ দ্য ফরম্যাট, যেটা এনার্জি ফরম্যাট বলা হয়, বাট এটি স্টোর থাকে কোথায়, অ্যান্ড আর অলসো নোন অ্যাজ triglyceride, which is the chemical building blocks of lipids, are two types of molecules called glycerol and fatty acid. So এটা মধ্যে তোমার কি আছে, টু টাইপস অফ মলিকুল, দুইটা মলিকুল আছে, যেটা হবে তোমার গ্লিসারল অ্যান্ড ফ্যাটি অ্যাসিড, দুইটাই থাকবে, গ্লিসারল অ্যান্ড ফ্যাটি অ্যাসিড দুইটাই থাকবে, দুইটা মিলে হচ্ছে ট্রাইগ্লিসারাইড। Cholesterol and triglycerides are lipids. So এই দুইটা কনসার্ন হচ্ছে দে আর লিপিডস। টু মাচ লিপিড ইজ আনহেলদি, তুমি যদি বেশি লিপিড খেয়ে ফেলো, এটা তোমার জন্য ক্ষতিকর, স্পেশালি টাইপ অফ called saturated fat and high cholesterol. These substances have been linked to heart disease. So আমরা যাই খাচ্ছি না কেন লিপিড, এটা কিন্তু আমার হার্টের সাথে রিলেটেড। সো এই জিনিসটা বুঝে আমাদেরকে খাবার ইনটেক করতে হবে। আচ্ছা, আমরা ওই লাস্ট পর্যন্ত পড়েছিলাম, রাইট? সো আমরা এখন Yes. দেখবো দ্য থিং ইজ লিপিড কোলেস্টেরল। ঠিক আছে? সো আমরা এখানে দুইটা জিনিস দেখবো। একটা, আমি একটু বোর্ডে চলে যাই। সো আই এম সেইং হিয়ার, যেহেতু লিপিডস এর কন্টিনিউশন চলছে, সো আমরা লিপিডে কি কি দেখতেছি, দিস ইজ দ্য ফরম্যাট, দিস ইজ নোন অ্যাজ গ্লিসারল, and this is known as 3 fatty acids. ঠিক আছে? তাহলে এই 3 fatty acids together known as triglycerides. ঠিক আছে? এখন কনসার্ন হচ্ছে, তুমি যখন লিপিড গুলো খাচ্ছ, ইট টার্নস ইনটু কোলেস্টেরল। ঠিক আছে? তাহলে কোলেস্টেরল দুই, হ্যাঁ, কোলেস্টেরল দুই ধরনের আছে। ওয়ান ইজ নোন অ্যাজ এলডিএল, ওয়ান ইজ নোন অ্যাজ এইচডিএল। এলডিএল কি? লো ডেন্সিটি লিপোপ্রোটিন। লো ডেন্সিটি লিপোপ্রোটিন। Protein.
হ্যাঁ, লিপোপ্রোটিন। এখন তুমি আমাকে জিজ্ঞেস করো, স্যার লিপোপ্রোটিন কি জিনিস? প্রোটিন তো শুনছি, আবার লিপো কি? স্যার লিপোপ্রোটিন কি? সো লিপোপ্রোটিন হচ্ছে, দিস ইজ দ্য মলিকিউলস। আমি একটু এক্সপ্লেন করি তোমাকে। লিপোপ্রোটিন, lipoprotein basically they are molecules that transport fats and cholesterol through the body. বুঝতে পেরেছি? Lipoprotein is the molecules that transport fats and cholesterol through the body. ঠিক Okay. আছে? So they are made of, তুমি কিন্তু এটা নোট ডাউন করবা, আমি যে তোমার সাথে ডিসকাস করতেছি এগুলো কিন্তু নোট ডাউন করতে হবে। তোমাকে বলেছিলাম অনেক আগে, তুমি কি নোট ডাউন করা শুরু করেছো? Yes, sir. কারণ এইটা তো তোমাকে আমি নোটস হিসেবে দিচ্ছি না, ঠিক আছে? যেগুলা ক্লাসে ডিসকাস করছি মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলা তোমার সামারি আকারে কিন্তু দিচ্ছি, আর তুমি যেগুলা নোটসে পাচ্ছ সেগুলো তো বেসিক্যালি থিওরি আকারে পাচ্ছ, রাইট? কি স্যার? তোমাকে নোট বেসিক্যালি যেগুলো তোমাকে নোট যেগুলো দেখছি ওটা থিওরি আকারে পাচ্ছ। থ্রি আকারে? থিওরি, আচ্ছা, থিওরি আকারে। রাইট? তো তুমি Yes, এখানে sir. পড়বা, নোটস করে তুমি এটা লিখে দিলা, কিন্তু আমি এখানে যে ডিসকাশন করছি এখানে কিন্তু অনেক মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট থিংস উই আর ডিসকাসিং, ঠিক আছে? তো এগুলা যেগুলো লেকচার বোর্ডের মধ্যে দেওয়া হচ্ছে, এই নোটস গুলো তোমাকে মানে খাতার মধ্যে তুলতে হবে ক্লাস ওয়াইজ। এটাতে কি হবে, তুমি যেগুলো ডিসকাস করছো মোর অফ দ্য ইম্পর্টেন্ট থিংস আর ডিসকাসিং হিয়ার। আচ্ছা। তো তুমি যদি নোট ডাউন না করো আমার সাথে সাথে, তাহলে এটা তোমার জন্য প্রবলেম হবে, কারণ তুমি এগুলো ভুলে যাবে। সো এখানে যেটা বলছিলাম যে লিপোপ্রোটিন ইজ মেড আপ অফ প্রোটিনস এন্ড ফ্যাটস, হ্যাঁ, এন্ড এসেনশিয়াল কিসের প্রয়োজন, কিসের জন্য এসেনশিয়াল? ফর গুড হেলথ, ভালো থাকার জন্য। বুঝতে পেরেছি? লিপোপ্রোটিন, Yes, sir. Yes, sir. ওকে। এখন এটা হচ্ছে হাই ডেনসিটি লিপোপ্রোটিন। এখন আমাকে বলো এলডিএল ভালো নাকি এসডিএল ভালো? বলো তো। স্যার এলডিএল। এলডিএল ভালো। তোমার সব স্টুডেন্ট একই ভুলই করো সব সময়। এসডিএলটা ভালো, ইটস এ গুড ফ্যাট, ইটস এ গুড ফ্যাট। আর স্যার এলডিএল হচ্ছে এলডিএল। ব্যাড ফ্যাট। স্যার এলডিএল কেন খারাপ? কারণ হচ্ছে তুমি যখন ফিজি ড্রিঙ্ক গুলা খাবা, তুমি যখন জাঙ্ক ফুড গুলা খাবা, তুমি বার্গার খাচ্ছ, পিজা খাচ্ছ, এটা তোমার লিপোপ্রোটিন কোয়ান্টিটিটা কমে দিচ্ছে। তুমি লিপোপ্রোটিন কি পড়লা? মলিকিউলস দ্যাট ট্রান্সপোর্ট ফ্যাটস এন্ড কোলেস্টেরল থ্রু দ্য বডি, রাইট? ইট ইজ মেড আপ অফ প্রোটিন এন্ড ফ্যাট। তা প্রোটিনের পরিমাণটা যদি কমে যায় তাহলে কি হবে? ফ্যাটের পরিমাণটা বাড়বে, আর ফ্যাটের পরিমাণ বেড়ে গেলে কি হবে? তোমার গুড হেলথটা ব্যাড হেলথে চলে যাবে। তো লো ডেনসিটি অফ লিপোপ্রোটিন যদি হয়ে থাকে তাহলে তোমার ব্যাড ফ্যাট,
বা ব্যাড কোলেস্টেরল বলা হয়। আচ্ছা, আর যখন তুমি ধরো তুমি গুড ফ্যাট গুলা খাচ্ছ, ধরো তুমি নাটস খাচ্ছ, তুমি বাটার খাচ্ছ, ঘি খাচ্ছ, হ্যাঁ, তাহলে এই ধরনের খাবার যখন খাবা, মিল্ক, এগ, এই যখন প্রোটিন, যখন এই যে প্রোটিন জাতীয় খাবারগুলো যখন খাচ্ছ, এটা গুড ফ্যাট, এগুলা যত বেশি খাবা তোমার হাই ডেন্সিটি লিপোপ্রোটিন বাড়বে এবং তুমি ভালো থাকবা। বুঝতে আচ্ছা, পেরেছো? দ্যাট yes ইজ sir, দ্য দ্যাট ইজ দ্য রিজন বিহাইন্ড কোলেস্টেরলটা তখন হাই অ্যান্ড লো। তুমি যখন কোলেস্টেরল মানে কারো মাধ্যমে, তুমি যদি কাউকে দেখো যে তারা লিপিডস টেস্ট করেছে, লিপিডস, হ্যাঁ, লিপিডস টেস্ট করার সময় তখন দেখবা একটা রেঞ্জ দেওয়া থাকে, এলডিএল, এইচডিএল। হুম, তখন তোমাকে বুঝতে হবে যে এলডিএলটা সবসময় কম থাকতে হবে, এইচডিএলটা হাই থাকতে হবে ফর হেলদিনেস। আচ্ছা, ঠিক আছে? সো লেটস সি এখানে কি বলেছে যে cholesterol is a waxy fat like substance that found in all the cells in our body. এটা আমার সেল, প্রত্যেকটা সেলের মধ্যে পাওয়া যাচ্ছে, all cells. Our body needs some cholesterol to make hormones. Cholesterol কেন লাগে? হরমোন তৈরি করার জন্য, ভিটামিন ডি তৈরি করার জন্য, and substance that help we digest food, food digest করার জন্য. Our body makes all the cholesterol it needs. আমাদের ব্যাড গুড দুইটাই লাগবে, বাট ব্যাডটা লাগবে আর কম, গুডটা বেশি লাগবে। তো এখানে দেখো একটা পিকচারে দেখানো হয়েছে কোলেস্টেরলের স্ট্রাকচার। দেখো এখানে প্লাগ জমে গিয়েছে, ইউলিশ টাইপ। এই প্লাগ যখন আমার এই ব্লাড ভেসেলের মধ্যে যখন জমে যাবে, তখন আমার ব্লাড সেল গুলো দেখো এক সাইডে পড়ে আছে, আর এক সাইডে ব্লাড সেল কম, ফ্লোটা কম হচ্ছে। এট দ্য রাইট মোমেন্ট এই জিনিসগুলো হয় হলো আমার হার্টের মধ্যে, বিকজ উই নো দ্যাট হার্ট ইজ এ পাম্প। ঠিক আছে, ব্লাডকে পাম্প করতেছে। এই জিনিসটা যখন বন্ধ হয়ে যাবে, তখন পাম্পিং বন্ধ হয়ে তখন হার্ট অ্যাটাকটা শুরু হয়, স্ট্রোক করা শুরু করে। বিকজ ব্লাড ইজ টার্ন ওভার ক্লট, একটা এক ধরনের সাবস্টেন্স, মানে এই যে পার্টিকেলস গুলো তুমি দেখছো যে একটা সাইডের মধ্যে ব্লাড সার্কেল, ব্লাডটা কি হচ্ছে, সেলগুলা একটা জায়গায় যে জমে আছে, এটাকেই বলছে যে এই সেলগুলো একটা টার্মে যে বার্স্ট হয়ে যাবে, তখন দেখা যায় যে এটা হার্ট অ্যাটাক হয়। এই তোমার যে ফ্লোটা থাকে আর্টারিস, এই আর্টারিস গুলো তখন ব্রেকডাউন করে, টিস্যু গুলো ছিঁড়ে যায়। বাট মাই পয়েন্ট। আর তার yes আগে sir, একটা এটা তুমি আপার লেভেলের কনসার্নে পাবা, যেটা বলা হয় যে হিউম্যান বায়োলজিতেও আছে এটা, যে যখন হার্ট অ্যাটাক হবে তার কিছুদিন আগে তুমি এটা সিমটম বলে পাবা। সিমটমের নাম হয় অ্যাঞ্জিনা। সিমটমের নাম হচ্ছে অ্যাঞ্জিনা। স্মল একটা পেন শুরু হয়, মানে মনে হয় সুই থেকে গুতাচ্ছে হার্টকে, এই ধরনের সিচুয়েশন তৈরি হয় হার্টের মধ্যে। চেস্ট আচ্ছা, পেইন যেটাকে বলা হয়, অ্যাঞ্জিনা, চিনচিন ব্যথা করে। গট মাই পয়েন্ট? এই ধরনের yes সিমটম গুলা তোমার হার্ট অ্যাটাকের লক্ষণ। Next, you can see triglyceride, that is an ester derived from glycerol and 3 fatty acids. So এখানে picture already দেখানো হয়েছে। Triglycerides are the main constituents of the body fat in humans and other vertebrates, as well as vegetable fat. আমরা এই আমরা যখন কনসার্ন করি, ধরো তুমি যে এখানে কনসার্ন যেটা ছিল এই যে লিপিডস, এই যে ফ্যাটি অ্যাসিডস, গ্লিসারিল এন্ড ফ্যাটি অ্যাসিডস, আমরা যখন ইন্ডাস্ট্রিতে যখন প্রডিউস করবো, ইন্ডাস্ট্রিয়ালি আমরা কিন্তু দুইটা জিনিস থেকে পাই এই ভেজিটেবলস অয়েল বলে না, যে ভেজিটেবল অয়েল বা গ্লিসারিন, এটা আমরা দুইটা জিনিস থেকে পাই, একটা হলো মিট থেকে, একটা হলো ভেজিটেবল থেকে। বুঝতে পেরেছি? তোমার yes যখন sir, এই যে আমরা যখন সোপ ইউজ করি, সোপ, তারপরে ডিটারজেন্ট, হ্যাঁ, সাবান জাতীয়, এগুলা কিন্তু বেসিক্যালি ইন্ডাস্ট্রিয়ালি প্রোডাকশনের সময় তখন আমরা ভেজিটেবল অয়েল বা মিট থেকে পাই। মিট তো এত পাওয়া যায় না, ভেজিটেবল থেকে বেশিরভাগ নেওয়া হয়। বুঝতে পেরেছি? যেমন আমরা যখন
একটা জিনিস তোমার খেয়াল রাখবা, সেটা হচ্ছে যখন আমরা মার্কেটে কোনো সাবান যখন ইউজ করি, তোমাদের মিডল ইস্টে যেটা হয় যে এখানে হালাল শব্দ লেখা থাকে। হুম হালাল, হ্যাঁ, হালাল শব্দ কেন লেখা থাকে? বিকজ এখানে ভেজিটেবল অল দিয়ে বানানো হয়েছে। আর যদি হারাম থাকে, হালাল তো লেখা থাকবে না, এটাকে হারাম, তাহলে এখানে মিট দিয়ে, কোন মিট দিয়ে? মানুষের মিট না, এটা পিগ দিয়ে বানানো হয়, হ্যাঁ, এটা চর্বি দিয়ে, তাহলে এটা তখন হারাম হয়ে যায়, এটা ইউজ করাও হারাম। আচ্ছা বাট মাই পয়েন্ট, সো এই ইয়েস স্যার কনসার্ন গুলো আমাদেরকে খেয়াল রেখে তখন আমাদেরকে দেখতে হয় যে হালাল কিনা, ভেজিটেবল অয়েল আছে কিনা, এটা দিয়ে তৈরি করেছে কিনা, এটা কসমেটিক্স হতে পারে। বাট মাই পয়েন্ট, কারণ এই যে গ্লিসারিনটা ইউজ করা হয় কসমেটিক্সে, এটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। আর ফ্যাটি অ্যাসিড গুলো ইউজ করা হয় যে সোপ, ডিটারজেন্ট, এগুলোতে। আচ্ছা ঠিক আছে, হোয়াট দিস ইজ ইন বিহাইন্ড। yes, sir. তারপরে এই আসো মেইন কনসেপ্ট, প্রোটিন। এখন খাবারের মধ্যে যখন প্রোটিন খাবো, আমাকে অবশ্যই মনে রাখতে হবে যে 75% ইজ মেড অফ প্রোটিন ইন আওয়ার বডি। জানো, আমাদের বডিতে যা আছে 75% প্রোটিন দিয়ে তৈরি। ঠিক আছে, আমি এখন যে খাবারটা খাবো আমার প্রোটিন আছে, আমি প্রোটিন কোথায় কোথায় পাবো? ফার্স্ট অফ আমাকে চিন্তা করতে হবে আমার এগ, বিকজ এগ এর মধ্যে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে এবং 6 টাইপস অফ ভিটামিনস থাকে। তারপরে তোমার ক্যালসিয়াম থাকে। উপরে সাদা পাটটা হচ্ছে ক্যালসিয়াম, ভিতরে যে তুমি আহ, যেটাকে বলা হয় তোমার ইয়েটাকে, ভিতর পাটটা কি বলা হয়, ইলিশ পাটটাকে? স্যার আমি জানি না হ্যাঁ, তুমি জানো না? আমার মনে পড়তেছে না স্যার ওয়ার্ডটা ইয়োক বলে, ইয়োক, ওয়াই ও আচ্ছা হ্যাঁ এল হ্যাঁ কে। হ্যাঁ, জি 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 এটার মধ্যে তোমার 6 টাইপস অফ ভিটামিনস আছে। ঠিক আছে, সো এখন আচ্ছা কনসার্ন হচ্ছে আমি যখন প্রোটিনটা আমি এগ হিসেবে নিব, তুমি ইজিলি এটা করতে পারবা। আচ্ছা, একটা সার্টেন একটা আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই। করোনা টাইম থেকে তুমি ছিলা, করোনা টাইমে তুমি দেখেছো যে 2022-তে যখন করোনা হলো, 20-তে, 20 বা 21-এ হবে। 20 হ্যাঁ, করোনা 20 তে টাইমে, করোনা হ্যাঁ 21 এ করোনা রাইট, তখন দেখা গেছে লকডাউনটা হয়ে গেল, ঠিক আছে, পুরো ওয়ার্ল্ডে। এখন আমার কনসার্ন হচ্ছে আমি যদি বাসায় বসে বসে এভাবে খাওয়া দাওয়া করি, আমি তো অনেক মোটা হয়ে যাব। তো আমি কি করলাম, 3 মান্থসের জন্য আমি একটা অ্যাটেম্প নিলাম। এটা আমার মানে প্র্যাকটিক্যালি এক্সপেরিমেন্ট। আমি এটা বসে বসে বাসায় করলাম যে আমি এখন ওজন কমাবো। এখন আমি ওজন কিভাবে কমাবো? অনেক কিছু ইউটিউব সার্চ করলাম, সার্চ করার পরে চিন্তা করলাম যে এখানে প্রোটিনের কথা বলা হচ্ছে বারে বারে। প্রোটিনটা আপনি যদি ইনটেক করেন, ইউ ক্যান সার্ভাইভ। ঠিক আছে, প্রোটিন কি কি সাবস্টেন্সের মধ্যে আছে, তো ওগুলা ফাইন্ড আউট করলাম। এগের মধ্যে প্রচুর পরিমাণ, তাহলে তুমি যদি ডেইলি যদি 2 থেকে 3টা এগও যদি খাও, কোনো সমস্যা নাই, প্রোটিন। কিন্তু কার্বোহাইড্রেট খাওয়া যাবে না, কার্বোহাইড্রেট জিরো করে দিতে হবে। তখন আমার কনসার্ন হচ্ছে যে আমি কার্বোহাইড্রেট পুরো জিরো করে দিব, এবং ইনশাল্লাহ আমি এটা করেছি, আলহামদুলিল্লাহ। তো এটাতে করাতে কি হয়েছে, 3 মান্থসের মধ্যে আমার 20 কেজি ডাউন হয়েছে। জাস্ট আমি এগ, তারপর মিল্ক, হ্যাঁ, জাস্ট প্রোটিন খাবারের মধ্যে ছিলাম, আর ভেজিটেবলস। বুঝতে পেরেছি? সো এই যে খাবারটা যে আমি ইনটেক করলাম, এটা আমি লাইফ, মানে বলে না যে কিছু জিনিস অনেক সময় এক্সপেরিমেন্ট করে দেখতে হয়, জাস্ট এক্সপেরিয়েন্সড, আই এক্সপেরিয়েন্স জাস্ট ফর মাইসেলফ যে এটা কি করা যায় কিনা। দ্যাটস মাই পয়েন্ট। ইয়েস স্যার সো তোমার এখন এটাই খেয়াল রাখতে হবে যে তুমি যখনই কোন খাবার খাবা, প্রোটিন জাতীয় খাবার প্লাস তোমাকে মেনটেন করতে হবে যে কার্বোহাইড্রেট লিপিডটা যতটুকু পরিমাণ কম করা যায়, মানে জিরো কাছাকাছি যতটুকু যাওয়া যায়। আচ্ছা, প্রোটিন বলছে, প্রোটিন ইজ এ ম্যাক্রোনিউট্রিয়েন্ট। ম্যাক্রো মানে তুমি বুঝতে পেরেছো, ম্যাক্রোনিউট্রিয়েন্টস
মানে নিউট্রিয়েন্টস, ঠিক আছে, নিউট্রিয়েন্টস 7 নিউট্রিয়েন্টস আমাদের ফলো করতে হবে, 7 টাইপস অফ, বাট এটা কিন্তু মাইক্রো বলে নাই, ম্যাক্রো বলবে। So protein is a macronutrient that is essential to building muscle mass. Muscle কে grow up করবে। It is commonly found in animal products. এটা আমার animal products এ পাবো, যেরকম আমি milk বলতে পারি। Though is also present in the source such as nuts, beans, peas and legumes. এগুলোর মধ্যে আমরা পেতে পারি proteins. Proteins make up about 18% of the mass of the body. আচ্ছা, তুমি এখন তো করো তো, ধরো 65% বলেছে, 65% কেজিতে, সরি 65 কেজিতে তোমাকে যদি বলা হয় 18% তোমাকে প্রোটিন রাখতে হবে, দেখো তো কত আসে ক্যালকুলেশন করে। 11.7 kg. 11.7 কেজি তোমাকে বডিতে প্রোটিন থাকতে হবে। তোমাকে যে প্রোটিন টেস্টও কিন্তু আছে, তোমার প্রত্যেকটা জিনিসের কিন্তু টেস্ট আছে, বুঝতে পেরেছে? যখন মানুষের সমস্যা শুরু হয়, ডক্টররা কিন্তু সব ধরনের টেস্ট করে। এটার কারণ হচ্ছে যে তোমার কোন লেভেলে যে তুমি যে খাওয়া দাওয়া করেছো, তোমার হিস্ট্রি, তুমি যে ছোট থেকে বড় হয়েছো, তুমি এই এজ পর্যন্ত 0 থেকে তুমি যে শুরু করলা 1 2 3 4 করে, এবার ধরো তুমি 30 ইয়ার্স আছো, এই 30 ইয়ার্স এর মধ্যে তুমি যা করেছো, যা খাবার খেয়েছো, পুরো হিস্ট্রিটা তখন টেস্টের মধ্যে এসে পড়ে, যে তোমার কোন লেভেলের খাবারগুলা খাচ্ছ দেখে তোমার কোন লেভেলের খাবারগুলা প্রপার আছে কি না, এটা টেস্ট করে। সো তোমার পুরা ব্যাক হিস্ট্রি গুলা পাওয়া যাচ্ছে। সো এখন তোমাকে যদি বলে যে 65 কেজির মধ্যে তোমাকে 11 পয়েন্ট কত বললো, 11.5, 11.7. আচ্ছা 11.7 তোমাকে বডিতে কি রাখতে হবে, প্রোটিন রাখতে হবে। এখন তুমি এই টেস্টে গেলা, এখন তোমার প্রোটিন টেস্টের মধ্যে আসছে যে 18% এর নিচে, তাহলে নিশ্চয়ই তুমি খাবারের মধ্যে কোনো ইয়া করেছো, মানে কি বলে এটাকে, মিসম্যাচ করেছো। এখন এই মিসম্যাচটা কিভাবে রিকভারি করবা? তখন ডাক্তার সাজেশন করলো যে আপনি কার্বোহাইড্রেট বা লিপিড এই ধরনের খাবারগুলো কমিয়ে দিয়ে বাকি খাবারগুলো আপনি শুরু করেন, প্রোটিন সাথে অ্যাড করবেন ভিটামিনস, মিনারেলস, ফাইবার, ওয়াটার, এই জিনিসগুলো 5টা জিনিস আপনি কন্টিনিউ করেন। তখন তোমাকে সাজেশন করে দিল, তুমি খাবারগুলো আবার রিজেক্ট করলে, আবার দেখা গেল 1 মাস পর তোমাকে টেস্ট করতে বললো যে আপনি টেস্ট করে দেখেন এটা লেভেলটা বেড়েছে কিনা। দ্যাটস মাই পয়েন্ট। Yes, sir. যেরকম আমাদের হিস্টোরিক্যালি যদি আমি নর্মাল বলি যে আমার বডিতে কতটুকু প্রোটিন থাকতে হবে ইন দ্য ব্লাড, তো রেঞ্জটা এরকম দেওয়া থাকে যে 6 পয়েন্ট থেকে শুরু করে 8.3 গ্রামস পর্যন্ত পার ডেসিলিটার থাকতে হবে প্রোটিন, বুঝতে পেরেছি? আমার ব্লাড ফ্লোর মধ্যে 6 পয়েন্ট থেকে 8.3 গ্রাম পার ডেসিলিটার পর্যন্ত থাকতে হবে আবার প্রোটিন লেভেল। এটা নিচে যদি হয় তাহলে বুঝতে হবে তোমার প্রোটিন ডিফিসিয়েন্সি আছে। আর প্রোটিন ডিফিসিয়েন্সি হলে কি কি প্রবলেম হয় এটা আমরা একটু পরে দেখব, বুঝতে পেরেছি? Yes, sir. ওকে, নেক্সট মুভ। অল সেলস কন্টেইন প্রোটিনস, উই নিড ইট ফর গ্রোথ। আমার কোথা লাগবে গ্রোথের জন্য, যেরকম আমার হেয়ার গ্রোথ হয়, আমার নেল গ্রোথ হয়, রাইট? আমার স্কিন কেটে গেল, আমার টিস্যু ছিঁড়ে গেল, রিপেয়ার করতে হবে, এখানে প্রোটিন লাগে। মেনি কম্পাউন্ডস ইন দ্য বডি আর মেড ফ্রম প্রোটিন, ইনক্লুড এনজাইমস। এবং এনজাইমস, আমাদের কতগুলো এনজাইমস আছে বডিতে, মনে আছে? Sir, এটা মনে রাখতে হবে। 75%, সরি 75,000, সরি 75,000 এনজাইমস আছে আমাদের ফুল বডিতে, ঠিক আছে? এই জিনিসটা একটু মনে রাখতে হবে, কারণ আমাদের ডিসকাশনের মধ্যে এগুলো আসবে বারে বারে। সো প্রোটিন, হ্যাঁ, এই এনজাইমস গুলো হচ্ছে প্রোটিন, হ্যাঁ, ওয়ান টাইপ অফ প্রোটিন। সো আমরা প্রোটিন যাই খাচ্ছি, যেমন প্রোটিস, তারপরে আমরা যে কার্বোহাইড্রেটস, তারপরে লিপেজ, হ্যাঁ, এই ধরনের যে নামগুলো আছে এগুলো সবই কিন্তু এনজাইমস, এন্ড দে আর কন্ডাক্টিং অ্যাজ প্রোটিন, মানে প্রোটিন বলা যেতে পারে।
ঠিক আছে, তাদের অ্যাক্টিভেশনের জন্য। Proteins are made from 20 different subunits called amino acids. The amino acids are linked together in long chains, which are usually folded or twisted into a spiral with cross links holding the chains together. স্যার এই লাইন তো বুঝলাম না, কি বললেন আপনি? আচ্ছা, ধরো আমি এখন ফুড খেলাম, হ্যাঁ, দিস ইজ আ লং চেইন ফুড, হ্যাঁ, দিস ইজ আ প্রোটিন molecules. Got my point? Yes, sir. Okay. So এটা লং চেইন, এটা 1000 পর্যন্ত আছে, আমি ধরে নিলাম। এই ফুডটা আমি খেলাম, খাওয়ার পরে আমার ভিতরে এনজাইমস গুলা কাজ করবে। ধরো আমি নাম দিলাম লিপেজ, তারপর কার্বোহাইড্রেটস, তারপরে দিলাম প্রোটিজ, হ্যাঁ, এই এনজাইম গুলো একটা ব্রেক থ্রু করবে, এটাকে ব্রেক ডাউন করবে ইটসেলফ। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু টার্নস ইনটু অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, দে ইটসেলফ ওয়ান অ্যামিনো অ্যাসিড। Got my point? They are itself Yes, yes. is one amino acid. এখন এই amino acid, suppose I'm giving the example, suppose the name of amino acid is proline, তারপরে হচ্ছে ধরো সিস্টিন, তারপরে ধরো ভেলাইন, এটা প্রত্যেকটা একটা একটা অ্যামিনো অ্যাসিড। এটাকে মনোমার বলা হয়, এটাকে কি বলা হয়? মনোমার। কেন? দে আর ওয়ান। বুঝতে পেরেছি? Yes, sir. তারা প্রত্যেকজনই কিন্তু ওয়ান অ্যামিনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিড গুলা তোমার কিন্তু 24/7 তারা কাজ করে। ধরো আমি একটা এক্সাম্পল দিই, এটা আমি সবসময় দিই সব জায়গায়, সেটা হচ্ছে তোমার স্কিন কেটে গেল, এখন স্কিন, ধরো দিস ইজ দ্য ইয়োর স্কিন, ইট ইজ কাটিং ডাউন সামওয়্যার, তাহলে এই যে এখানে একটা গ্যাপ রয়ে গেল স্কিনে, হ্যাঁ, এই গ্যাপটাকে ফুলফিল করতে হবে। সো এখানে সাপোজ ইট টেক্স 2 উইকস, বুঝতে পেরেছো? ইট টেক্স 2 উইকস। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে এখানে ভ্যালাইন লাগবে, এই ভ্যালাইনটা 2 উইকস পর্যন্ত রিপ্রোডিউস হতে থাকবে প্রোটিনের মাধ্যমে, এই জিনিসটা ভ্যালাইনটা তৈরি হতে থাকবে। যখন এটা রিপেয়ার হয়ে যাবে, যখন ইট টার্নস ইনটু ইন ফুলফিল, বাট মাই পয়েন্ট, যখন এটা রিপেয়ার হয়ে যাবে তখন এটা ভ্যালাইনটা স্টপ হয়ে যাবে, তখন আর প্রডিউস করবে না, তখন সে নেক্সটে চলে যাবে। ধরো সিস্টিন লাগবে, এখন সিস্টিনে চলে যাবে। Got my point? Okay. দিস ইজ দ্য ওয়ে আমাদের বডি 24/7 আমাদের কি হয়, অ্যামিনো অ্যাসিড তৈরি করে, এবং অ্যামিনো অ্যাসিড টোটাল সে মানে কন্টিনিউয়াস তৈরি করে 20 অ্যামিনো অ্যাসিড, এর বেশি না, এর কমও না। কিন্তু আমাদের বডি ফাংশন করতে পারে 20 অ্যামিনো অ্যাসিড। এটা তুমি গুগল সার্চ করলে তুমি অনেক অ্যামিনো অ্যাসিডের নাম পাবা, বাট প্রত্যেকটা আলাদা আলাদা কাজে ইউজ করা হয়। বুঝতে পেরেছি? আমরা কিন্তু আনকনসিয়াসলি আমরা জানি না আমাদের বডির ভিতরে কতটুক গ্রোথ এবং রিপেয়ার হচ্ছে, বিকজ আমরা জানি যে আমাদের রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল তারা রিপ্রোডিউস হচ্ছে, তারা সেলগুলো আজকের সেল, ধরো আমি রেড ব্লাড সেলের এক্সাম্পল দেই, যে রেড ব্লাড সেল আজকে রিপ্রোডাকশন হচ্ছে, রাইট, আরবিসি। Yes, sir. সো আমি জানি যে আরবিসি 100 ডেজ পরে এটা কি হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে, 100 ডেজ পরে এটা ড্যামেজ হয়ে যাবে, Done. হ্যাঁ, এটা ডেড সেল হয়ে যাবে। তাহলে এই যে 100 ডেজ পরে এটা যখন আমার রিপেয়ার হবে, তাহলে আমার প্রোটিন লাগবে না, কারণ আমি Yes, sir. জানি যে আমার প্রোটিন হচ্ছে হেমোগ্লোবিন। এই হেমোগ্লোবিন যদি আমার বডিতে কম থাকে তাহলে আমার রেড ব্লাড সেল প্রডিউস হবে না, তাহলে আমার রেড ব্লাড সেল তৈরি করার জন্য আমার হেমোগ্লোবিন লাগবে। আর হেমোগ্লোবিন যদি লাগে তাহলে আমাকে কি 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 করতে হবে, আমাকে বেশি করে আয়রন খেতে হবে, আয়রন সাবস্টেন্স, সাথে প্রোটিন খেতে হবে এটাকে ফাংশন করার জন্য।
বুঝতে পেরেছি। তাহলে আমি Yes, যদি sir. প্রোটিন খাচ্ছি তাহলে আমার হিমোগ্লোবিন তৈরি হচ্ছে উইথ আয়রন হেল্পিং এর জন্য, এন্ড আরবিসি আমার সেলগুলা প্রপার তৈরি হচ্ছে, এবং 100 ডেজ পরেও আমি আরবিসি আমার কমে যাবে না, আরবিসি সেম থাকবে। Got my point? Yes, sir. তাহলে আমাদের 20 অ্যামিনো অ্যাসিড কি হয়, এটা ডিফারেন্ট টাইপস অফ অ্যামিনো অ্যাসিড আমাদের সবসময় তৈরি হতে থাকে। সো লেটস সি কি বলেছে, প্রোটিনস আর মেড ফ্রম 20 ডিফারেন্ট সাবইউনিটস কল্ড অ্যামিনো অ্যাসিডস। The amino acids are linked together in long chains which are usually folded up, twisted. Folded up, twisted কেন? কারণ হচ্ছে এটা স্পেসটা নেওয়ার জন্য। যদি এটা লং চেইন ফরম্যাটে থাকে তাহলে কিন্তু এটা স্পেসটা বেশি নিবে, এটার জন্য তারা টুইস্টেড ফরম্যাটে থাকে, ফোল্ডেড অবস্থা থাকে, into spiral with cross links holding the chains together. ঠিক আছে? সো এখানে যেটা হচ্ছে, যেরকম আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এরকম থাকে, বুঝছো? আচ্ছা। এখন যেটা লং ফরম্যাটে থাকে তার জায়গা অনেক স্পেস নিবে না, এটা যাতে না হয়, যাতে ছোট্ট একটা স্পেসের মধ্যে তারা যেন সার্ভাইভ, মানে এটা থেকে তোমাকে হেল্প করবে টু বি হেল্প। তারপর বলছে পারপাস কি অ্যামিনো অ্যাসিড। পারপাস হচ্ছে this is a group of organic compounds that form the building blocks of proteins and make up 75% of the body. তাহলে আমার বডি 75% প্রোটিন হেল্প করতেছে। ঠিক আছে, আমি একটু আগে বলেছিলাম যে আমাদের ফুল বডিটা 100% মধ্যে 75% লাগবে আমার বডি প্রোটিন। Okay. Give me 1 second please, just a moment. Okay. Okay. So they are involved in almost every body function. মানে আমি যদি বলি যে স্যার আপনি তো বলেছেন যে প্রোটিন, ভিটামিন, মিনারেলস, এটা হ্যাঁ এটাও লাগবে, এটাও একটু পরে দেখবো, এটা না থাকলে তো হবেই না, এটা তো থাকতেই হবে, এটা ব্যালেন্সিং অবস্থা থাকতে হবে। সো প্রোটিনটা বেশি লাগতেছে বিকজ এটা ম্যাক্রোনিউট্রিয়েন্টস হিসেবে কাউন্ট করা হচ্ছে এটার জন্য। দে আর ইনভলভ ইন অলমোস্ট এভরি বডি ফাংশন, প্রত্যেকটা বডি ফাংশনের জন্য প্রোটিন লাগতেছে, ইনক্লুডিং গ্রোথ, ডেভেলপমেন্ট, হিলিং এন্ড রিপেয়ার, নর্মাল ডাইজেশন, প্রোভাইডিং এনার্জি ফর আওয়ার বডি। আমরা এখানেও দেখতেছি যে কার্বোহাইড্রেট ইউজ করা হচ্ছে এজ এ ফুয়েল এন্ড অলসো প্রোভাইডিং আস এনার্জি। এখানে প্রোটিনও কিন্তু হেল্প করতেছে। তুমি একটা জিনিস মনে রাখবা যে আমার কনসার্ন হচ্ছে যে কার্বোহাইড্রেটে কি কি আছে, দেখো তো কি কি এলিমেন্টস দিয়ে তৈরি কার্বোহাইড্রেট। কার্বন, কার্বন, তারপর হাইড্রোজেন, হাইড্রোজেন, তারপর অক্সিজেন, রাইট? লিপিডও সেম, বিকজ দে আর, বলে না মানে কি বলে, সিবলিংস, দে আর সিবলিংস। গট মাই পয়েন্ট? ইয়েস স্যার। এখন তুমি যদি বলো স্যার এটা আমি খাবো না, তাহলে প্রোটিন খাও বাঁচার জন্য। তাহলে তুমি প্রোটিনের মধ্যে কি কি এলিমেন্ট পাবা? তুমি কার্বন পাবা, হাইড্রোজেন পাবো, অক্সিজেন হাইড্রোজেন পাবা, অক্সিজেন পাবা, তাহলে তোমার কিন্তু দুইটা কভার হয়ে গেল, এনার্জি প্রোভাইড করলো। আমরা তো জানি যে কার্বোহাইড্রেট প্রোভাইড এনার্জি, তাহলে প্রোটিনও কিন্তু এনার্জি তৈরি করতেছে। আচ্ছা, সাথে তুমি এক্সট্রা পাবা সালফার, নাইট্রোজেন আর সালফার। ইয়েস, নাইট্রোজেন এন্ড ফসফেট বা ফসফরাস। সো আমার এইগুলা এক্সট্রা আমি পাচ্ছি প্রোটিন খেলে, হুইচ ইজ গুড, দিস ইজ গুড আর দিস ইজ গুড। প্রোটিন ইজ গুড। এখন তুমি বলতেই পারো স্যার তাহলে আমি কালকে থেকে কি করব? তুমি কালকে থেকে ওই যেটা বাদ দিয়ে দিবা, কিন্তু ওটা বেশি মজা লাগে, জানো এটা?
কার্বোহাইড্রেটস মজা লাগে বেশি, কার্বোহাইড্রেটস আর লিপিডস। ইয়েস, এটার রিজন হচ্ছে তোমার জিহ্বা। হ্যাঁ, আমাদের টাং যেটা আছে, এই টাং তোমার 2 ইঞ্চেস টাং আমাদের পুরো বডিটাকে নষ্ট করে দেয়, এটা জানো? ওকে। ওয়ান অফ দ্য পার্সন, একটু এনলাইটেড পার্সন, মানে ওয়ান অফ দ্য জ্ঞানী লোক বলতেছিল যে এই 2 ইঞ্চি টাং আমার পুরো বডিটাকে নষ্ট করে দিল। এটা রিজন বিহাইন্ড হচ্ছে আমি খুব মজা মজা খাবার খাই, এই মজা খাবারটাই আমার বডিটাকে নষ্ট করে দিচ্ছে। ওকে, নেক্সট। আচ্ছা, এখানে পিকচারে দেখানো হয়েছে যে হাউ দ্য চেইন ফরম্যাট অফ দ্য অ্যামিনো অ্যাসিড ইজ ইন প্রোটিন। তো এখানে অলরেডি একটা প্রোটিনের পিকচার দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে যে একটা বন্ডিং দেখানো হয়েছে একটা সুতার মতো, এটাকে বলা হয় পেপটাইড বন্ড। কি বন্ড? পেপটাইড বন্ড। পেপটাইড বন্ড, হ্যাঁ, এই বন্ডের নাম হচ্ছে পেপটাইড। ঠিক আছে, এটা আবার জেমস বন্ড বললো না, জেমস বন্ডের কোনো ফাংশন নেই এখানে। আচ্ছা। এটা হচ্ছে পেপটাইড কেন হচ্ছে, যে এটা একটা লিঙ্ক তৈরি করে, একটা অ্যামিনো অ্যাসিডের সাথে আরেকটা অ্যামিনো অ্যাসিডের একটা লিঙ্ক তৈরি করছে সুতার মতো, এটার জন্য এটার নাম হচ্ছে পেপটাইড। এটাকে বলা হয় বিল্ডিং ব্লকস অফ প্রোটিন। এটার নাম হচ্ছে, এটার নাম কেন পেপটাইড হয়েছে, বিকজ ইটস বিল্ডিং ব্লকস অফ প্রোটিন, দ্যাটস ওয়াই। ওকে। আচ্ছা, এখন তুমি দেখো নেক্সট পার্টে দেখানো হয়েছে অ্যামিনো অ্যাসিডটা এটা ভেঙে গিয়েছে, কারণ এখানে এনজাইম গুলা ফাংশন করেছে। যার যার ধরো এখানে প্রোটিন শব্দ দেখানো হয়েছে, এটা প্রোটিন কি করেছে, এই যে পেপটাইড বন্ড গুলাকে ভেঙে দিয়েছে। হ্যাঁ, এখন এই পেপটাইড বন্ড যখন ভেঙে যায়, তখন এটা সিঙ্গেল মোনোমার হয়ে যায়, ইউনিট তৈরি হয়। ঠিক আছে, এখন এইটার সাথে এটা দেখো একটার সাথে আরেকটা লিঙ্ক আপ হচ্ছে, ছোট ছোট প্রোটিন তৈরি হয়েছে, 1 2 3 4 চারটা চারটা করে কি হচ্ছে, নিউ প্রোটিন তৈরি করছে। এই নিউ প্রোটিন হচ্ছে তোমার নতুন একটা সাবস্টেন্স অ্যামিনো অ্যাসিডস, যেটা তোমার বডি ফাংশনের জন্য গ্রোথ, রিপেয়ার, হোয়াট এভার নিডেড ইজ রিকোয়ার্ড ইন ইউর বডি, এখানে ফাংশন করবে। So the order of the amino acids in the protein decide its shape. They can be arranged in any order. তো তারা তাদের মতো করে অ্যারেঞ্জ করে নেয়। বুঝতে পেরেছি? ইয়েস স্যার। ওকে, আচ্ছা, এটা কিন্তু এক্সামে আসে। সেটা হচ্ছে যে হোয়াট আর দ্য এলিমেন্টস আর ইউজিং ফর দ্য কার্বোহাইড্রেটস অর লিপিডস অর প্রোটিনস, তখন এই এলিমেন্টস এর নামগুলো বলতে হয়। একটু আগে আমরা ডিসকাস করেছিলাম, ওই জিনিসটা এখানে দেওয়া হয়েছে। যে কার্বোহাইড্রেট আছে কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন। প্রোটিনে আছে হচ্ছে কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, সালফার, নাইট্রোজেন, ফসফরাস। লিপিডস আছে ফ্যাটস এন্ড অয়েলস, যদি সলিড ফর্মে থাকে ফ্যাট, লিকুইড ফর্মে থাকে অয়েল, কার্বন, অক্সিজেন এন্ড হাইড্রোজেন। সো এই এলিমেন্টস গুলো তোমাকে মনে রাখতে হবে। বুঝতে পেরেছি? ইয়েস স্যার। আচ্ছা, এখন আসো প্রোটিন ডিফিসিয়েন্সি, যেটা একটু আগে বলছিলাম। এই প্রোটিন যদি ডিফিসিয়েন্সি শুরু হয়ে যায় বডিতে, তুমি 11.7 বের করেছিলা, 11.7 নাই, এখন কি করবা? প্রোটিন ডিফিসিয়েন্সি শুরু হয়ে গেল। দেখো কোথায় কোথায় প্রবলেমের সাইন্স শুরু হয়েছে, দেখো তো সিমটমস গুলো কি কি। স্কিন, হেয়ার এন্ড নেল প্রবলেমস, লস অফ মাসেল ম্যাস, ইনক্রিজ রিস্ক অফ বোন ফ্র্যাকচার, বিগার অ্যাপিটাইট এন্ড ইনক্রিজ ক্যালোরি ইনটেক, risk of infection, fatty liver, may inhibit proper body growth in children. অনেক সময় দেখবা এজ ওয়াইজ একটা বাচ্চা, একটা চিলড্রেন, সে কিন্তু হাইট পায় না। তুমি জানো এটা? কি বাচ্চা এজ ওয়াইজ হাইট পায় না? হাইট পায় না, হাইট হয় না। ঠিক আছে, ধরো তুমি একটা 3 বছর বাচ্চার হাইট দরকার ছিল, ধরো আমি সাপোজ ধরে নিলাম যে 3 বছর বাচ্চার হাইট হবে 3 ফিট, 3 ফিট নাই। বুঝতে পেরেছি? এই ধরনের কন্ডিশন শুরু হয়, এবং আফ্রিকান পিপলদের এই প্রবলেমটা বেশি।
আফ্রিকান পিপলদের দেখবা তাদের পেট বড়, না হলে তাদের হাড্ডি দেখা যায়, হ্যাঁ, বোনস দেখা যায়, তারপরে দেখা যায় তাদের কোন মাসল নাই। হ্যাঁ, আফ্রিকান যে আহ যে কান্ট্রি গুলাতে তোমার খাবারের অনেক অভাব, এই কান্ট্রি গুলাতে এই প্রবলেম, প্রোটিন ডিফিসিয়েন্সি দেখা যায়। বুঝতে পেরেছি? Yes, sir. নেক্সট দেখো, মাসল উইকনেস, ফ্লুইড রিটেনশন, পুয়ার হেয়ার গ্রোথ, হেলথ, মুড সুইং হয়, একটু পরপরই চিল্লাচিল্লি আম্মুর সাথে, আম্মু এটা খাবো না, আম্মু ওটা করবো না, আম্মু। করো কি তুমি এরকম? না স্যার। কখনোই করবা না। আম্মু 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 স্পেশাল জিনিস, কখনোই করবা না। তারপর উইক অ্যান্ড ব্রিটেল নেলস, পুয়ার স্লিপ, ঘুম আসে না। অনেক সময় রাতে দেখবা ঘুম আসে না, প্রোটিনের ডেফিসিয়েন্সি আছে, এটা বুঝতে হবে তোমাকে। অনেক লোককে দেখবা যে বলে যে রাতে ঘুম আসে না, তাহলে রাতে কেন ঘুম আসে না? বিকজ তার বডিতে প্রোটিন ডেফিসিয়েন্সি আছে। ঠিক আছে? স্যার ফ্লুইড রিটেনশন মানে? প্রোটিন ডেফিসিয়েন্সি, প্রোটিন অভাব। না না না, ফ্লুইড রিটেনশন জিনিসটা কি স্যার? ফ্লুইড রিটেনশন তোমার যে ব্লাড ফ্লো যেটা আছে, যে পানি জমে যায় পায়ের মধ্যে, পায়ের মধ্যে পানি আসে না, অনেক মুরব্বীদের দেখবা পায়ের মধ্যে পানি আসে। আচ্ছা আচ্ছা। আমার বডিতে তো ওয়াটার আছে, রাইট? তাহলে ওয়াটারটা দেখা যায় যে আমার যে পরিমাণ ইউরিনের মাধ্যমে বের হওয়ার কথা ছিল বাট বডিতে রয়ে যায়। ঠিক আছে? ওকে। তো এটার মানে হচ্ছে যে ফ্লুইড, ফ্লুইড বিল্ডস আপ ইন দ্য বডিস টিস্যু, বডি টিস্যুর মধ্যে ফ্লুইড গুলো জমে যায়। আচ্ছা। অনেক সময় ফ্লুইড জমে যাওয়ার জন্য ওজনও বেড়ে যায়। বুঝতে পেরেছি? তো তাহলে প্রোটিন খেলে ফ্লুইডটা চলে যাবে? হ্যাঁ, আস্তে আস্তে করে যাবে, একবারে তো যাবে না, আস্তে আস্তে যাবে। এটা মুরব্বীদের বেশি হয়, মুরব্বীরা অ্যাক্টিভিটি কম করে, তখন দেখা যায় পায়ের মধ্যে পানি জমে যায়। হ্যাঁ, ধরলেই দেখবা যে পানি ইজ ফিলিং ওয়াটার। স্যার মুরব্বি মানে কি ওল্ড পিপল? আওয়ার এল্ডার দাদাস আর নানাস আর দাদিস আর নানিস। ঠিক আছে? ওকে। Okay, what types of problem is this? Kaushikar. It happens in the African side. তাদের প্রোটিন অভাবের জন্য তাদের পেটটা বড় হয়ে যায়। বুঝেছি? বাই দ্য ওয়ে, আমাদের বাংলাদেশের যেটা হয় প্রবলেম, মোস্ট অফ দ্য কান্ট্রিতেও হয়, যে মানুষের পেটটা কিন্তু অনেক বড় থাকে। যে আমরা বলি যে ওজনের কারণে, এখানে প্রোটিন অভাবে, প্রোটিন ডেফিসিয়েন্সি থাকতে পারে। ঠিক আছে? অযথা একটা লোক পাতলা বাট তার পেটটা কিন্তু বড় হয়ে আছে। বুঝতে পেরেছি? তখন তোমাকে বুঝতে হবে যে এখানে প্রোটিন ডেফিসিয়েন্সি আছে। আচ্ছা। So we have seen lots of deficiencies, right? Yes, sir. Okay. So আজকে এই পর্যন্ত রাখবো। ওকে স্যার। তাহলে নেক্সট ক্লাসে আমরা মিনাস থেকে শুরু করব। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, আমি তোমাকে ওই যে কোশ্চেন পেপারটা আপলোড করে দিচ্ছি, ওটার এগেইনস্টে তুমি তোমার এক্সাম পেপারটা আপলোড করে দাও। আচ্ছা। ওকে, সি ইউ দেন। ওকে স্যার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।